আজকে আমরা শুরু করছি রিয়াল অ্যানালিসিসের ডেরিভেটিভ অ্যান্ড মিন ভ্যালু থিওরামের 2023 সালে যে কোশ্চেন এসেছিল তার সলিউশন। তো আমি ডেরিভেটিভ অ্যান্ড মিন ভ্যালু থিওরাম একসাথেই কেন সলিউশন দিচ্ছি, কারণ এরা কোরিলেটেড, ঠিক আছে? সেই জন্য দুটো চ্যাপ্টারকে একসাথে সলিউশন দিচ্ছি। এরপরে আরও থাকবে 24, 25 বা তার আগের 21, 22, সব পরপর আমরা দেবো। তো দু একটা ভিডিও ওপেন করা থাকছে, বাকি যে ভিডিওগুলো সেগুলো পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। পাশে লেখা আছে, ওইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ফার্স্ট কোশ্চেন কি এসছে দেখি। তো এখানটায় কি বলেছে দেখো, বলেছে 1-4 আর কি, 2 নম্বরে শর্ট কোশ্চেন। হোয়াট ইজ দ্য অ্যাবসিসা? অ্যাবসিসা মানে কি? যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমরা এক্স কমা ওয়াই হিসাবে লিখি, তাহলে তার এক্স কোঅর্ডিনেটটাকে বলা হয় ওই পয়েন্টের অ্যাবসিসা, ঠিক আছে? তাহলে যদি কোনো একটা পয়েন্ট 2, -3 হয়, তাহলে এই পয়েন্টের অ্যাবসিসাকে কত? 2। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাবসিসা অফ এ পয়েন্ট? তাহলে মধ্যে কথা আমাকে একটা পয়েন্ট বার করতে হবে। অ্যাট হুইচ মানে যে পয়েন্টে দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ দিস ইজ প্যারালাল টু দ্য কর্ড জয়েনিং এক্সট্রিমিটিস অফ দ্য কার্ভ ইন দ্য ইন্টারভ্যাল। অনেক কিছু বলা আছে। তা ধরে নিচ্ছি কার্ভটা হচ্ছে এরকম, মোটামুটি ধরো এরকম কার্ভ, ঠিক আছে? তাহলে এর এক্স ইকুয়ালস টু 0, মানে আমি একটু অন্য কালি দিয়ে যদি আঁকি, লাল কালি দিয়ে যদি আঁকি, দিস ইজ এক্স ইকুয়ালস টু 0 অ্যান্ড সে দিস ইজ এক্স ইকুয়ালস টু 1, ঠিক আছে? তাহলে এই জায়গাটায় দেখো, কর্ড জয়নিং এক্সট্রিমিটিজ অফ দ্য কার্ভ। তাহলে এই দুটো পয়েন্ট ইন্টারভ্যালের লাস্ট, এই দুটো হচ্ছে, এটা এক্স ইকুয়ালস টু 0 প্রথম পয়েন্ট, এক্স ইকুয়ালস টু 1 লাস্ট পয়েন্ট। তাহলে এই দুটো এক্সট্রিম পয়েন্ট। তাহলে এই দুটো এক্সট্রিম পয়েন্ট আমি যদি যোগ করে দিই, তাহলে যে যে কর্ডটা পাবো সেই কর্ডটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এই যে দ্য আন্ডারলাইন করা আছে, দ্য কর্ড জয়নিং এক্সট্রিমিটিজ অফ দ্য কার্ভ, কার্ভের এক্সট্রিমিটি। তাহলে এই হচ্ছে একটা এক্সট্রিমিটি, এক্সট্রিমিটি মানে এক্সট্রিম পয়েন্ট আর কি, ঠিক আছে? আর এই হচ্ছে আর একটা এক্সট্রিমিটি, তাদের জয়নিং কর্ড। তাহলে যে কর্ডটা বলা হয়েছে এইটা হচ্ছে সেই কর্ডটা। ক্লিয়ার? আচ্ছা, আর কি বলেছে? আর বলেছে what is the abscissa of the point at which the tangent to the curve this is parallel to the chord? তার মানে ওই কার্ভের উপরে একটা পয়েন্ট, তার উপর যদি আমি ট্যানজেন্ট ড্র করি এরকম করে, তাহলে সেই ট্যানজেন্টটা মানে এইটা, এই এক্সট্রিমিটির জয়েন যদি করি, তাহলে যে কর্ড পাই সেই কর্ডের সাথে প্যারালাল হবে। তাহলে এই পয়েন্টের অ্যাবসিসা কত, সেই পয়েন্টটা কত। দেখো, যে কোনো পয়েন্টে যদি আমি এই ট্যানজেন্ট আঁকি, তাহলে সে কিন্তু এই কর্ডটার সাথে, মানে আমি নীল দাগ দিয়ে আমি যেটা আঁকলাম এখনই, এই নীল দাগটা হচ্ছে সেই কর্ডটার সাথে প্যারালাল হবে না। সাপোজ ধরো এইখানটা যদি আমি কর্ডটা আঁকি, তাহলে সে কর্ড তো এরকম হয়ে গেল, সে তো প্যারালাল হলো না। তাহলে পার্টিকুলার একটা পয়েন্ট পাবো, এই যে এইটা, যে যে পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি সেটা ওই কর্ডের সাথে প্যারালাল হবে, ঠিক আছে? তা সেটা আমরা কি করে পাবো? তো কেউ যদি ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরামের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন পড়ে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওই ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলার যে সি পয়েন্টটা পাই, সেই সি পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট, সেই সি পয়েন্টটাই হচ্ছে এই পয়েন্টটা, যে পয়েন্টে ট্যানজেন্ট রাখলে ওই দুটো এক্সট্রিমিটিকে জয়েন করলে যে কর্ড পাই তার সাথে প্যারালাল হয়। যারা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন পড়েছো তারা বুঝতে পারবে। তাহলে হেয়ার এফ এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, কার্ভ যা দিয়েছে। আচ্ছা, এ ইকুয়ালস টু 0 আর বি ইকুয়ালস টু 1, ইন্টারভ্যাল যা দিয়েছে। তাহলে এবার ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে ওই ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশনের কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করতে হবে। মিনস ইটস উইল, তাহলে এটা লিখি নাও ক্লিয়ারলি। আচ্ছা, আমি লিখে নিই, হ্যাঁ, তাহলে ফালতু সময়টা নষ্ট হবে না। তো লিখেছি ক্লিয়ারলি,
clearly fx equals to e to the power x is continuous on close interval 0 1 and differentiable on open interval 0 1. Obviously e to the power x হচ্ছে সবসময় কন্টিনিউয়াস হয়, যেহেতু এটা x নিচে থাকে না, জানি আমরা। সিমিলারলি সাইন এক্স কস এক্সও তাই। তাহলে দুটো কন্ডিশন স্যাটিসফাই করে গেছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরামের। সো বাই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0,1 সাচ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0। এই সিটাই হচ্ছে এই সি যে পয়েন্টটা, সিটাই হচ্ছে সেই অ্যাবসিসা। বুঝা গেল? সিটাই হচ্ছে সেই অ্যাবসিসা। তাহলে মনে রাখতে হবে এরকম যদি কোশ্চেন দেয়, ঠিক আছে? এটা খুব কনসেপচুয়াল কোশ্চেন। তাহলে এবার আমাকে ওই সি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এফ ড্যাশ সি, এফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এফ ড্যাশ সি মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই থাকছে, এক্সের জায়গায় সি পুট করে দিলাম। আর এখানে এফ অফ বি মানে ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার এ বাই বি মাইনাস এ। এবার ই টু দি পাওয়ার বি এর ভ্যালু 1 পুট করে দিই, মানে ই টু দি পাওয়ার 1 মাইনাস 0 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 0। তাহলে আলটিমেটলি এটা হয়ে গেল ই মাইনাস 1। তাহলে বোথ সাইডে লগ নিয়ে নিলে সি লগ অফ ই, লগ অফ ই এর ভ্যালু 1 ইজ ইকুয়ালস টু লগ অফ ই মাইনাস 1। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যাবসিসা। এবার যদি আমাকে পয়েন্ট চাইতো, অ্যাবসিসা মানে এক্স কমা ওয়াই, এর এক্সটা হচ্ছে অ্যাবসিসা, যেটা আমি পেয়ে গেছি সি। যদি পয়েন্ট চাইতো তাহলে ওয়াই কী করে পেতাম? ওয়াই যদি বার করতে হয় তাহলে সো মানে অলসো y is equals to e to the power x means যখন x এর ভ্যালু c তখন y এর ভ্যালু কি হবে? e to the power c দিয়ে c এর ভ্যালু যদি পুট করে দিই e to the power log of e minus 1, e আর log ক্যান্সেল হয়ে গেলে e minus 1। বোঝা গেল? তাহলে তখন পয়েন্টের যদি পয়েন্ট চাইতো তাহলে পয়েন্টের কোঅর্ডিনেট লিখতাম যে log of e minus 1 কমা e minus 1। আর যেহেতু অ্যাবসিসা চেয়েছে আমরা এক দূর পর্যন্ত অ্যান্সার লিখে ছেড়ে দেবো। ঠিক আছে? খুব ভালো অঙ্ক, এটা খুবই কনসেপচুয়াল অঙ্ক। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন, এটাও আমাদের 2 নম্বরের শর্ট কোশ্চেন। সো দ্যাট সাইন আলফা মাইনাস সাইন বিটা বাই কস বিটা মাইনাস কস আলফা ইকুয়ালস টু কট অফ আলফা, যেখানে এই রিলেশনটা হোল্ড করেছে। তো দেখে বুঝতে পারছো যে দুটো ফাংশনের রেশিও আছে, উপরে সাইন আর নিচে কস, দুটো ফাংশনের রেশিও মানে হচ্ছে আমাদের মিন ভ্যালু থিওরাম আসবে। মোটামুটি আমি একটা আইডিয়া বলছি। এবার কোন মিন ভ্যালু থিওরাম, ল্যাগ্রাঞ্জেস না কসি? দেখো রোলস কিন্তু মিন ভ্যালু নয়, রোলস মিন ভ্যালু থিওরাম বলা হয় না কিন্তু, ঠিক আছে? মিন ভ্যালু থিওরাম হচ্ছে একটা হচ্ছে কসি মিন ভ্যালু আর একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু। কসি মিন ভ্যালুতে একটাই ফাংশন থাকে, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালুতে দুটো ফাংশন থাকে। তাহলে এখানটা যেহেতু দুটো ফাংশন আছে, দেখো এই রেশিওটার দিকে তাকাও, উপরে সাইন আছে নিচে কস আছে, তাহলে এটা দুটো ফাংশন মানে কসি মিন ভ্যালু থিওরামের মধ্যে আসতে পারে। ঠিক আছে? তাহলে আমাকে দুটো ফাংশন ধরতে হবে। তাহলে একটা ফাংশন ধরে নিই, লেট এফ এক্স ইজ ইকুয়ালস টু সাইন এক্স অ্যান্ড জি অফ এক্স ইজ ইকুয়ালস টু কস এক্স। তাহলে এখানেও আমাকে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হয় যে দুটো ফাংশনই কন্টিনিউয়াস অ্যাজ ওয়েল অ্যাজ দুটো ফাংশনই ডিফারেন্সিয়েবল। তাহলে সেটা আমরা লিখে দেবো এখানে। এখানটা আরেকটা কনফিউশন হবে, সেটা হচ্ছে ইন্টারভ্যাল কী নেব। তাহলে আমি যদি কসি মিন ভ্যালু থিওরাম লিখি তাহলে দেখো এরকম আসে, এফ ড্যাশ অফ সি বাই জি ড্যাশ অফ সি ইজ ইকুয়ালস টু এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জি অফ বি মাইনাস জি অফ এ ওভার দ্য ইন্টারভ্যাল এ বি। তাহলে এ বি ইন্টারভ্যাল হলে এখানটায় এরকম টাইপের আসে। তাহলে এই দিকে তাকাও, এখানটায় নিশ্চয়ই ইন্টারভ্যালটা আলফার বিটা আছে, ঠিক? আর এখানে সি এর জায়গায় ওখানটায় অঙ্কে থিটা নেওয়া হয়েছে, ঠিক আছে? এই থিটা মানে কিন্তু ওই 0 লেস দেন থিটা লেস দেন 1 ওই থিটা নয়, এখানে থিটা মানে হচ্ছে এই সিটাকে থিটা নেওয়া হয়েছে। ক্লিয়ার? এবং সিটা কোথায়? এ থেকে বি এর ভেতরে থাকে। এখানে ভালো করে তাকিয়ে দেখো, থিটাটা আলফা থেকে বিটার মধ্যে আছে, ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমরা লিখে নিই আমি আগে। তো কি লেখা আছে দেখো,
Clearly fx gx are both continuous on closed interval alpha beta. Fx gx are both differentiable. আমরা জানি fx sin x cos x continuous difference সব জায়গায় হয়। তাহলে cos মিন ভ্যালু থিওরামের কন্ডিশন দুটো স্যাটিসফাই করে গেছে। সো দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট আলফা, এখানে সি না লিখে আলফা লেখা আছে, যেহেতু এইদিকে এই রেজাল্টের দিকে তাকাও, এখানে সি নেই, থিটা আছে, আলফা বলছি সরি। দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট থিটা। থিটা কেন নিয়েছি, যেহেতু ওইদিকে থিটা আছে তাই আমিও থিটা নিয়েছি। সি থাকলে সি নিতাম, ডি থাকলে ডি নিতাম, ঠিক আছে। There exists a point theta belongs to open interval alpha beta such that, এবার যা হয় সেটা লিখে দিই, f dash of theta by g dash of theta equals to f of beta minus f of alpha divided by g of beta minus g of alpha. This implies f dash theta মানে হচ্ছে সাইনের ডেরিভেটিভ cos, তার মানে হচ্ছে cos theta divided by g dash, জি ড্যাশ মানে হচ্ছে কসের ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, দিস ইকুয়ালস টু কি হবে দেখো, এফ অফ বিটা মানে হচ্ছে সাইন বিটা মাইনাস সাইন আলফা, সিমিলারলি কস বিটা মাইনাস কস আলফা। এই মাইনাসটাকে যদি এইদিকে দিয়ে দিই তাহলে উপরেরটা উল্টে দেবো, সাইন আলফা মাইনাস ইয়ে, আর এদিকে হয়ে যাবে কি কট অফ থিটা, মাইনাসটা ওইদিকে দিয়ে দিলে সাইন আলফা মাইনাস সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা মাইনাস কস অফ আলফা, ঠিক আছে। তাহলে অঙ্কটা দেখে আমাকে মুখস্থ করার ব্যাপার নেই, কিন্তু দেখে আমাকে বুঝতে হবে, দু একবার অঙ্কটা করলেই তোমাদের মাথায় থেকে যাবে, এমন কিছু হাই পঞ্চাশ জিনিস নয় এটা। আচ্ছা, এরপর আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখি। তো কি আছে দেখো, ভেরিফাই কসি মিন ভ্যালু থিওরাম ফর দ্য ফাংশন এক্স স্কোয়ার অ্যান্ড এক্স কিউব। ভেরিফাই করতে বলেছে, মানে আদৌ অ্যাপ্লিকেবল হবে কিনা অন 1 to 2। দিয়ে বলেছে অলসো ফাইন্ড সি ফর দিস থিওরাম, সিও বার করতে হবে। তাহলে সলিউশনে আমরা যেহেতু দুটোই পলিনোমিয়াল, তাহলে এক নম্বরে লিখবো ক্লিয়ারলি এক্স স্কোয়ার কমা এক্স কিউব আর কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল 1 2 অ্যান্ড ডিফারেন্সিবল অন ওপেন ইন্টারভ্যাল 1 2। সো কসি মিন ভ্যালু থিওরাম ইজ অ্যাপ্লিকেবল অন দ্য ফাংশন। দিয়ে আবার বলেছে সি এর ভ্যালু কত, তাহলে আশা করি প্রথমটুকু লিখতে পারবে। তাহলে সো ফর্মুলা হচ্ছে এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি ইজ ইকুয়ালস টু এফ অফ বি, বি মানে 2, মাইনাস এফ অফ 1 বাই জি অফ 2 মাইনাস জি অফ 1। দিস ইমপ্লাইজ এফ ড্যাশ সি তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মানে 2c ডিভাইডেড বাই জি ড্যাশ সি মানে 3c স্কোয়ার ইজ ইকুয়ালস টু এফ অফ 2, এফ অফ 2 মানে হচ্ছে দেখো 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 কিউব মাইনাস 1 কিউব, ঠিক আছে। এখান থেকে প্লেন যদি আমি সিম্পল ক্যালকুলেশন করি তাহলে আমাদের সি এর ভ্যালু বেরোবে 14/9। এইবার প্রশ্ন হচ্ছে 14/9 কিন্তু শুড বিলংস টু দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি মানে 1, 2, এটা কিন্তু থাকতেই হবে, যেহেতু স্যাটিসফাই করেছে ক্রাইটেরিয়া তাহলে থাকতেই হবে এই সি পয়েন্টটা ওদের ভেতরে। তাহলে এটার ভ্যালু 9 দুগুণে 18, হ্যাঁ এর ভেতরেই আছে। এটা এমনি মানে আমি ইয়ে করতে বলছি, এটুকু লেখার দরকারও নেই, কিন্তু চেক করে নেবে এটা মনে মনে যে আদৌ ওটা ভেতরে আছে কিনা, যেহেতু কন্ডিশন স্যাটিসফাই করেছে থাকতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো কি বলা হয়েছে দেখো, লেট এফ আর টু আর বি ডিফারেন্সিয়েবল অন সি বিলংস টু আর, মানে এফ একটা ডিফারেন্সিয়েবল ফাংশন সি পয়েন্টে, ঠিক আছে, এবং এফ অফ সি ইকুয়ালস টু 0, মানে সি পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে 0। জিএক্স বলে একটা নতুন ফাংশন যেটা হচ্ছে এফ ড্যাশ অফ এক্স, দিয়ে বলেছে সো দ্যাট জিএক্স ইজ, তাহলে দেখো এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি। দিয়ে এবার কোশ্চেন কি বলেছে, সো দ্যাট জিএক্স ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি যদি এফ ড্যাশ সি 0 হয়। তাহলে এখানটা ছোট করে যদি লিখি যে জিএক্স মানে মডিউলাস অফ এফ এক্স বলা আছে, ঠিক আছে। তাহলে বলেছে যদি এফ ড্যাশ সি এক্সিস্ট করে, মানে এফ সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল মানে এফ ড্যাশ সি যদি এক্সিস্ট করে, তাহলে বাই দ্য কন্ডিশন জি ড্যাশ সিও এক্সিস্ট করবে, ডিফারেন্সিয়েবল হবে। এই যে জি ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি মানে জি ড্যাশ সিও ও এক্সিস্ট করবে যদি এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 হয়,
ঠিক আছে? তার মানে একটা জিনিস দেখো, এফ ডিফারেন্সিয়েবল মানেই যে জি ডিফারেন্সিয়েবল হবে তার কোনো গ্যারান্টি নেই। এফ ডিফারেন্সিয়েবল হয়েছে সি পয়েন্টে, তারই মডে নিয়ে জি তৈরি হয়েছে, কিন্তু জিটা সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে তার কোনো গ্যারান্টি নেই। হবে যদি এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে। এই অঙ্ক তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এরম অঙ্ক বেশি নেই, দু একটাই অঙ্ক আছে। তোমার মনে হবে স্যার এরকম তো পৃথিবীর প্রচুর অঙ্ক আছে, কটা অঙ্ক মনে রাখবো? তা এরকম অঙ্ক দু একটাই আছে, তার মধ্যে এটা একটা, একটু মনে রাখতে হবে। আর হঠাৎ করে এই অঙ্ক আসলে তুমি পারবেও না। তাহলে দেখো, নাও নাও আর আর জি ড্যাশ সি, দেখো আমাদের ডেরিভেটিভ এক্সিস্ট করছে মানে কি দেখাতে হবে? আর জি ড্যাশ সি আর এল জি ড্যাশ সি, এই দুটো এক্সিস্ট করেছে এবং দুটো ভ্যালু সমান হয়েছে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো এক্সিস্ট করেছে এবং সমান হয়েছে, হলে আমরা বলতে পারবো ইয়েস জি ড্যাশ সি এক্সিস্ট করেছে। আর আমার হাতে একটাই অস্ত্র আছে, সেটা হচ্ছে এফ অফ সিও জিরো অ্যাজ ওয়েল অ্যাজ এফ ড্যাশ সিও জিরো। এই দুটো অস্ত্র আমার হাতে আছে। তাহলে ছোট করে মনে মনে রাখতে গেলে কি করে রাখবো? জি এক্স মানে এফ অফ এক্স, ঠিক আছে? জি অফ এক্স ইকুয়ালস টু মডিউলাস অফ এফ অফ এক্স, এবং সি পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশন মানে এফ, এফের ডেরিভেটিভ এবং এফের ভ্যালু দুটোই জিরো, তাহলে জি ড্যাশ সি এক্সিস্ট করবে। নিজের মতন করে মনে রাখবে এটা। তাহলে রাইট হ্যান্ড মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস জি অফ সি প্লাস এইচ মাইনাস জি অফ সি বাই এইচ। আমরা অঙ্ক করার সময় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। দিস ইজ ইকুয়ালস টু জি অফ সি মানে কত? পরের লাইনে আমি যদি লিখি লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস জি অফ সি প্লাস এইচ মাইনাস জি অফ সি মানে হচ্ছে মডিউলাস অফ এফ অফ সি, যেহেতু এই রিলেশনটা দেওয়া আছে জি এক্স ইকুয়ালস টু মড অফ এফ এক্স ডিভাইডেড বাই এইচ, তার মধ্যে এফ অফ সি জিরো, তার মানে এইটার ভ্যালু জিরো হয়ে গেল। তাহলে পরের লাইনে দিস ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস জি অফ সি প্লাস এইচ বাই এইচ, দিস ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, আবার জি এর ভ্যালু মড দিয়ে বসিয়ে দিচ্ছি, তাহলে মড অফ সি প্লাস এইচ, ঠিক আছে, বাই এইচ। এইবার দেখো, আমি যদি এইচটাকে মডের ভিতরে নিয়ে জিরো প্লাস, হ্যাঁ জিরো প্লাস, তাহলে একটা জিনিস দেখো, এটা রাফে দেখাচ্ছি আর কি, মড অফ এইচ এর প্লাস এইচ হবে যখন এইচ গ্রেটার দ্যান জিরো, আর মাইনাস এইচ হবে যখন এইচ লেস দ্যান জিরো, ঠিক তো? তাহলে পরের লাইনে এই এইচের জায়গায় আমি মড এইচ বসাতে পারি। কেন? কারণ এইচ টেন্স টু জিরো প্লাস মানে জিরোর থেকে বড়, ঠিক তো? এবং জিরোর থেকে বড় হলেই মড এইচ এর ভ্যালু এইচ হয়, তাহলে ঘুরিয়ে এইচ এর ভ্যালু মড এইচ হয়। তাহলে দিস ইমপ্লাইজ লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, এটাও মড যদি বসিয়ে দিই এই জায়গাটায়, তাহলে সবগুলো মডের ভেতরে নিয়ে চলে আসলাম। দিস ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি পুট করে দিলাম, কেন? এফ অফ সি এর ভ্যালু যেহেতু জিরো। তাহলে পরের লাইনে আমি লিমিটটাকে যদি ভেতরে নিয়ে চলে যাই, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ, তাহলেই দেখো দিস শুড বি ইজ ইকুয়ালস টু আর এফ ড্যাশ সি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এফ এফ ফাংশনের, এফ ফাংশনের যেমন জি ফাংশনের লিখেছিলাম ওরকম এফ ফাংশন। এবার এফ ড্যাশ আর এফ ড্যাশ সি এর ভ্যালু কত? যেহেতু এফ ড্যাশ সি এক্সিস্ট করেছে, তাহলে এফ ড্যাশ সি এর ভ্যালু এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ সবারই ভ্যালু জিরো, তাহলে আর এফ ড্যাশ সি এর ভ্যালুও জিরো। আমরা জানি ডেরিভেটিভ এক্সিস্ট হলে তাই, যেমন লিমিট এক্সিস্ট হলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এর ভ্যালু সব সমান হয়, এবং ডেরিভেটিভ এক্সিস্ট যদি করে তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সবারই ভ্যালু সেম, তাহলে এফ ড্যাশ সি জিরো, তাহলে আলটিমেটলি আর এফ ড্যাশ সিও জিরো, দিস ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা পেলাম কি? পেলাম দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ জি ইজ ইকুয়ালস টু জিরো। বেশ, ঠিক তারপরে একই রকমভাবে আমি লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ জি বার করব। তাহলে আমি একটু এটাকে রিমাইন্ডার দিয়ে দিই, রিমাইন্ডার মানে একবার পুরোটা বলে দিই।
আমার টার্গেট হচ্ছে আর জি ড্যাশ সি আর এল জি ড্যাশ সি এর ভ্যালু সমান দেখানো। তাহলে আর জি ড্যাশ সি মানে যা ফর্মুলা হয় লিখলাম এখানটায়, দিয়ে পরের লাইনে জি এর ভ্যালু এফ দিয়ে পুট করে দিলাম। ঠিক আছে, তো তুমি এই জায়গাটাই একসাথে পুট করে দিলেও হতো। এই যে আমি যেমন এই জিসি এর জায়গায় এখানে মড এফ সি, তাহলে এখানটায় জি অফ সি প্লাস এইচ এর জায়গায় মডিউলাস অফ সি প্লাস এইচ ওখানেও পুট করে দিতে পারতে। আমি এখানে পরের লাইনে পুট করেছি, তাই তুমি ওখানে পুট করে দেবে, দিয়ে এফ অফ সি এর ভ্যালু 0 হয়ে গেল। দিয়ে এবার আমার টার্গেট এইটাকে আর এফ ড্যাশ সিতে নিয়ে আসা। তাহলে এইচটাকে মডের ভেতরে ঢোকানো যাবে যেহেতু এইচ পজিটিভ, আর এফ অফ সি মানে তো 0, তাই বিয়োগ করে দিলাম, যে আলটিমেটলি এটাও আসলো। একই রকমভাবে আমি যদি এল জি ড্যাশ সি বার করি, এল জি ড্যাশ সি, তাহলে সেটা হয়ে গেল লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস জি অফ সি প্লাস এইচ minus g of c by h. This equals to limit h tends to 0 minus modulus of f of c plus h minus modulus of fc, fc এর ভ্যালু 0 আর লিখলাম না, বাই h। এইবারে মডিউলাসটার দিকে তাকাবো। এইবার h এর জায়গায় মড h তো লেখা যাবে না যেহেতু h টা হচ্ছে নেগেটিভ লেস দেন 0। তাহলে আমি কি লিখবো, h এর জায়গায় মাইনাস মড h লিখবো। এই রিলেশনটার দিকে তাকালেই বুঝতে পারবে। যদি h নেগেটিভ হয় তাহলে এইচ এর জায়গায় মাইনাস মড এইচ লেখা যাবে। তাহলে পরের লাইনে মাইনাস লিমিট এইচ টেন্স টু 0, তাহলে দুটোই মডের ভিতরে যখন চলে আসলো তাহলে এরকম লিখে দিই, বাই এইচ, মাইনাসটা এখানটায় এক্সট্রা এসছে, দিয়ে পরের লাইনে মাইনাস অফ লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, কিন্তু হ্যাঁ লেফট হ্যান্ড মানে 0 মাইনাস মডিউলাস অফ এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ। পরের লাইনে লিমিট ভেতরে ইয়ে করবো, তাহলে হয়ে যাবে এল এফ ড্যাশ অফ সি, যার ভ্যালু 0। তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড জি এর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটো ডেরিভেটিভই 0 এসছে, হেন্স জি ড্যাশ সি এক্সিস্ট, হেন্স জি ড্যাশ সি এক্সিস্ট অ্যান্ড ভ্যালু অফ জি ড্যাশ সি ইকুয়ালস টু 0। যদিও ভ্যালুটা বলেনি, আমরা লিখবো হেন্স জি ড্যাশ সি এক্সিস্ট। ক্লিয়ার? একটু মনে রাখবো অঙ্কটা। আচ্ছা, তারপরে চলে আসি এবার বড় অঙ্কে 2 নম্বরের কোশ্চেন। তো আমাদের নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে এটা বড় 5 নম্বরের কোশ্চেন। তো আমার একটু কলেজে যাওয়ার তাড়াতাড়ি আছে, তাই আজ এখানটায় আমি শেষ করছি। নেক্সট দিন এখান থেকে আবার শুরু করব। আজকে এই পর্যন্তই থাকলো।